হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? দেরি করে ফেলছি না একটু? ওকে, আমি তোমাদের গ্রুপে গত ক্লাসে যে সলিউশন কেমিস্ট্রি যেটা শেষ করলাম, আর আজকে ইলেকট্রোকেমিস্ট্রি পড়াবো। এটাই তোমাদের স্লাইড গুলো সব ইয়েস স্যার। ওই দেখতে পাচ্ছ জি স্যার। শেয়ারিংটা? এখানে ফার্স্ট পড়াবো যেটা আগে পড়ছো জাস্ট এই সার্ভিস থ্রি পড়ছো, যে যে যারা ইলেকট্রোলাইট গুলো ওয়াটার ডিজলভ হলে আয়নাইজ দিতে হবে, এটাকে আয়নাইজ থিওরি। বাট এখন আমরা একটু ইন ডিটেলস পয়েন্ট আকারে পড়বো। এটাকে বলা হচ্ছে আর্হেনিয়াস থিওরি অফ আয়নাইজেশন। রাইট ডাউন, এটা পরীক্ষা আসবে এইভাবে, রাইট ডাউন দ্য পোস্টুলেটস অফ দি আর্হেনিয়াস থিওরি অফ দ্য আয়নাইজেশন। তাহলে এখানে প্রথম আছে, দেখো, আর প্রথম পয়েন্ট আছে যে যখন আমরা ইলেকট্রোলাইট গুলো, নিউট্রাল ইলেকট্রোলাইট গুলো ওয়াটারে ডিজলভ হবে, তারা ডিসোসিয়েট ইনটু আয়নস, যেটাকে আমরা বলছি যদি পজিটিভ পজিটিভলি চার্জ পার্টিকেলসকে আমরা ক্যাটায়ন বলবো, আর নেগেটিভ চার্জ পার্টিকেলকে আমরা অ্যানায়ন বলবো। এটা হচ্ছে ফার্স্ট পোস্টুলেট। সেকেন্ড পোস্টুলেট যেটা বলা হচ্ছে, দ্য আয়নস প্রেজেন্ট ইন সলিউশন কনস্ট্যান্টলি রিইউনিটিভ টু ফর্ম নিউট্রাল মলিকুল। অর্থাৎ এটা হচ্ছে তাদের ক্ষেত্রে যে ইলেকট্রোলাইট গুলো পার্শিয়ালি ডিসোসিয়েট হবে। একটু দাঁড়াও, আমি একটু কথা বলতে দাঁড়াও। সরি। তাহলে বলা হচ্ছে যে সেকেন্ড পোস্টুলেটটা হচ্ছে তার যেসব ইলেকট্রোলাইট গুলো পার্শিয়ালি ডিসোসিয়েট হবে, পুরোপুরি না, পার্শিয়ালি ডিসোসিয়েট ইনটু আয়নস। অর্থাৎ কিছুটা ডিসোসিয়েট হবে আর কিছুটা আনডিসোসিয়েট অবস্থা থাকবে, ফলে তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম অবস্থা থাকবে। এটা হচ্ছে সেটা। থার্ড পয়েন্টটা হচ্ছে এই ফ্রি আয়ন গুলো মুভ থ্রু দ্য সলিউশন। তারপর ফলে আমরা যদি এখন ওখানে ইলেকট্রোড দিই, ইলেকট্রোড দিয়ে কারেন্ট পাস করা হলে দেখবে পজিটিভ আয়ন গুলো নেগেটিভ ইলেকট্রোডের দিকে মুভ করবে, আর নেগেটিভ আয়ন গুলো পজিটিভ ইলেকট্রোড দিকে মুভ করবে। এটাই হচ্ছে থার্ড পোস্টুলেট। এটা দেখো, পরে পরে দেখো, charged ions are free to move through the solution to the oppositely electrode. Charge electrodes. আর ফোর্থ পয়েন্টটা হচ্ছে কি, কন্ডাক্টিভিটি। এবং কন্ডাক্টিভিটি ডিপেন্ড করবে আমার কি পরিমাণ আয়ন্স ডিসোসিয়েট হলো তার উপর। যত বেশি আয়ন ডিসোসিয়েট হবে, তার কন্ডাক্টিভিটি তত বেশি হবে। কন্ডাক্টিভিটি মিনস হচ্ছে যে আয়ন্সের ফ্লো, দ্যাট মিনস ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন ফ্লো যত বেশি হবে, তার কন্ডাক্টিভিটি বেশি হবে, তার কারেন্ট ফ্লোটা তত বেশি হবে। এটা হচ্ছে তার, এই হচ্ছে তোমার পোস্টুলেটস অফ দ্য আর্হেনিয়াস থিওরি। এখন আমরা চলে যাব ইলেকট্রোলাইট, নন ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, এগুলো। এখানে বেশি কিছু নাই ইলেকট্রোকেমিস্ট্রিতে। হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোলাইট এন্ড নন ইলেকট্রোলাইট? ইলেকট্রোলাইটটা হচ্ছে কন্ডাক্টস এন্ড ইলেকট্রিক কারেন্ট when it is in aqueous solution। অর্থাৎ aqueous সলিউশনে যখন কোনো ইলেকট্রোলাইট ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করবে, তখন সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইট। আর দেখো, নন ইলেকট্রোলাইট তাদেরকে বলবো যেগুলো ইলেকট্রিক কারেন্টের সাথে কন্ট্যাক্ট করবে না অ্যাকোয়াস সলিউশনে, তাদেরকে আমরা বলছি নন ইলেকট্রোলাইট। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রোলাইট এন্ড নন ইলেকট্রোলাইট? যে আয়নিক কম্পাউন্ড যেগুলো সাচ সোডিয়াম ক্লোরাইড, সেটা যদি সলিউশনে যায়, সে ডিসোসিয়েট ইনটু আয়নস হবে। ফলে আমরা ফলে তাদের মধ্যে কন্ট্যাক্ট কারেন্ট কারেন্ট কন্ট্যাক্ট করবে। বাট ইয়ার ক্ষেত্রে যেগুলো নন ইলেকট্রোলাইট, তারা কারেন্টের সাথে কন্ট্যাক্ট করবে না,
জাস্ট সলিউশন ডিজলভ হবে, বাস তাদের মধ্যে কোনো কন্ডাক্টিভিটি আসবে না। যেমন হচ্ছে সুগার, সুক্রোজ, এগুলো হচ্ছে তোমার কি নন ইলেকট্রোলাইট, সলিউশনে ডিজলভ হবে বাট তাদের কোনো কথা বোঝা যাচ্ছে তো নাকি আমি বন্ধ রাখছি? আমার কথা বোঝা যাচ্ছে তো? জি স্যার। ওইটার জন্য, কারণ আমি মনে করছি কোনো করে রাখছি কিনা, আমি মিউট করে রাখছি কিনা সেজন্য। ওকে, তাহলে নন ইলেকট্রোলাইট আমরা বলে গেলাম, এটা হচ্ছে ডিফারেন্স। আর এরপর হচ্ছে হোয়াট ডু, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, রোলস অফ ইলেকট্রোলাইটস ইন এ বডি। অর্থাৎ দেখো, আমাদের বডিতে কিছু ইলেকট্রোলাইট আছে যেগুলো খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেগুলো কি? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এন্ড হচ্ছে ম্যাগনেসিয়াম। দেখো, যেমন তোমরা যখন খেলাধুলা করো, শরীর থেকে অনেক সোয়েটিং হয়। সোয়েটিং হওয়ার পরে তুমি সেটাকে কি করো, আবার ফিল আপ করো কিভাবে? হয় তুমি ওই কি বলে এটা, গ্লুকোজ খাও, নতুবা পানি খাও। বাট পানিটা ফ্যাক্টর না, তখন কিন্তু গ্লুকোজ খাওয়াটা বা খাওয়াটা হচ্ছে বেস্ট, বা যেটাকে আমরা ওর স্যালাইন বলি, ওটা খাওয়াটা বেস্ট। কারণ হচ্ছে সোডিয়াম কি, সোডিয়াম আমাদের শরীর থেকে, আমরা যখন খেলাধুলা করি তখন কি শরীর থেকে সোডিয়াম ক্লোরাইডটা বের হয়ে যায়। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমার শরীরের ওয়াটার ব্যালেন্স করার জন্য। ওয়াটার ব্যালেন্স কিন্তু সোডিয়ামে করে। যদি এভাবে শরীর থেকে যখন সোডিয়াম বের হয়ে যায়, ওয়াটার ব্যালেন্স ফল করে, তখনই কিন্তু অনেকের শরীরে সমস্যা হয়। অনেকে ওই সময় অনেক, যদি এটাকে তুমি যদি মেকআপ না করো, অনেকে মারা যায়। যেটা করে আমার এই যে দেখবে, যখনই তোমার এই ওয়াটার ব্যালেন্সটা কমে যাবে, তখন নার্ভ কিন্তু তোমার আস্তে আস্তে, নার্ভ গুলো দেখবে যে আস্তে আস্তে অচল হয়ে পড়ে। সেই জন্য বি কেয়ারফুল থাকবা, এটা খেয়াল রাখবা। সোডিয়াম কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ইয়েটা না ইয়ার জন্য, বডির জন্য। ক্যালসিয়ামও ঠিক সেরকম খুবই ইম্পর্টেন্ট ফর বোন আর টিথের জন্য, যেমন ব্লাড ক্লোটিং, নার্ভ ফাংশনের জন্য। পটাশিয়ামটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে হার্ট, মাসেলস, কিডনি। যেমন আমরা দেখবে যারা বাসার কাউকে নিয়ে যদি বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করে, বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে, দেখবে ডাক্তাররা একটা টেস্ট দেয়, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনটা হচ্ছে ঠিক এই পটাশিয়ামের উপর বেস করে। এই পটাশিয়াম উঠানামা করলে কিডনির ফাংশনটা ডিস্টার্ব করে। তো পটাশিয়াম হচ্ছে আমাদের কিডনি এবং হার্ট এগুলোর জন্য খুবই, তবে কিডনি হচ্ছে মেইন। এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা বোন আর সেলের জন্য। তো এটা খুবই ইম্পর্টেন্ট ফর দা আমার বডির জন্য, এই ইলেকট্রোলাইট গুলো ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। এবার আসো স্ট্রং ইলেকট্রোলাইট, তাদেরকে বলবো। আমরা যখন কোনো ইলেকট্রোলাইটকে ওয়াটার রিজলভ করব, সে ফুললি ডিসোসিয়েট ইনটু আয়নস। যদি পুরোপুরি আয়নে ডিসোসিয়েট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি স্ট্রং ইলেকট্রোলাইট। আর যে ইলেকট্রোলাইট গুলো পার্শিয়ালি ডিসোসিয়েট হবে, অর্থাৎ পুরোপুরি ডিসোসিয়েট হয় না, পার্শিয়াল হবে, আবার পার্শিয়ালি আনডিসোসিয়েট অবস্থা থাকবে, তাদেরকে আমরা বলছি উইক ইলেকট্রোলাইট। যেমন একটু আগে দেখাচ্ছিলাম, ওই যে এবিডি এর ইকুইলিব্রিয়াম দিলে সেটা হচ্ছে ওই, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট কারা? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। আর উইক ইলেকট্রোলাইট গুলো হচ্ছে কারা? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা উইক বেস, এবং উইক বেস থেকে আসবে, যে উইক ইয়া থেকে, সেটাকে আমরা বলছি অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলো হচ্ছে ফুলি আয়নাইজেশনে, সামান্য আয়নাইজেশনে বা সামান্য আনডিসোসিয়েটেড অবস্থায় থাকে। আর নন ইলেকট্রোলাইট একটু আগে বলছি, যারা কোনোভাবে ডিসোসিয়েট হয় না, সলিউশনে গিয়ে আনডিসোসিয়েটেড অবস্থায় থাকবে, তাদেরকে আমরা বলছি নন ইলেকট্রোলাইট। যারা ফর এক্সাম্পল হচ্ছে সুগার। তারপরে আছে আয়োনাইজেশনটা পড়াইছি, হোয়াট ডু ইউ মিন বাই আয়োনাইজেশন। তাহলে এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন আয়োনাইজেশন এন্ড ডিসোসিয়েশন। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, আয়োনাইজেশনটা হচ্ছে দ্য প্রসেস হুইচ প্রডিউসেস নিউ চার্জ পার্টিকেলস, বাট ডিসোসিয়েশনটা হচ্ছে চার্জ পার্টিকেলস হবে যেটা অলরেডি কম্পাউন্ড হিসেবে এক্সিস্ট আছে, এটাই। অর্থাৎ কিছু আয়োনাইজড হবে, কিছু আনডিসোসিয়েটেড হচ্ছে, সেটা হচ্ছে ডিসোসিয়েশন। আর আয়োনাইজেশন ইনভলভস
polar covalent compound, not metals. And dissociation not involves ionic compounds. আর ionization always produce charged particles. আর dissociation produce either charged or electrical neutral particles তৈরি করতে পারে চাইলে। তাহলে আয়োনাইজেশনটা হচ্ছে কি, সে ফুললি আয়োনাইজড হয়ে যাবে, পাশে আবার পিছন ব্যাক করার কোনো ইয়া নাই। এর জন্য এরা হচ্ছে রিভার্সিবল প্রসেস, কিন্তু ডিসোসিয়েশনটা হচ্ছে রিভার্সিবল, যেটা একটু আগে বললাম উইক ইলেকট্রোলাইট, কিছু ডিসোসিয়েট হবে, কিছু আনডিসোসিয়েট থাকবে। এই হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন আয়োনাইজেশন এন্ড ডিসোসিয়েশন। হোয়াট ডু ইউ মিন বাই রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল সেল? দেখো, রিভার্সিবল সেল বলতে যেটা যখন সে যেমন আমি নিজের এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমরা ক্লিয়ার হবা। দেখো এখানে জিঙ্ক প্লাস কপার আয়ন মিলে হচ্ছে, এখানে কি করতেছে, জিঙ্ক ইলেকট্রন ডোনেট করলো, কপার সেই ইলেকট্রন গ্রহণ করলো, ফলে জিঙ্ক আয়ন হয়ে গেল, কপার মেটাল হয়ে গেল। ফলে এই কপার আয়নের আর জিঙ্কের মধ্যে যে পোটেনশিয়াল ছিল, আর রিয়েকশন হওয়ার পর জিঙ্ক আয়নের কপার তৈরি হওয়ার যে পোটেনশিয়াল হলো, তাদের ইএমএফটা ডিফারেন্স ইএমএফ হচ্ছে 1.1 ভোল্ট। এখন বলা হচ্ছে যদি আমি এই 1.1 ভোল্টের এক্সট্রা যদি আমি এর চেয়েও বেশি যদি ইএমএফ অ্যাপ্লাই করি, তাহলে রিয়েকশনটা উল্টা হবে, অর্থাৎ কপার জিঙ্ক আয়ন মিলে আবার কপার আয়ন জিঙ্ক হবে, তখন সেটাকে বলা হচ্ছে রিভার্সিবল সেল। দেখো এখন ডেফিনিশনটা দেখো কি বলছে। Reversible electrochemical cells are the cells whose cells reaction can be get reversed by an external EMF. এই যে এক্সটার্নাল ইএমএফটা যদি গ্রেটার দেন হয় আমার যেটা ক্যাপাসিটি আছে, তখন ওখানে এই দেখো রিয়েকশন সেকেন্ডটা দেখো, when an increased amount of EMF is greater than 1.1 volt, then the cell reaction is get reversed. আর ইরিভার্সিবল সেলটা হচ্ছে কি ঠিক ওইখানেই, যে আমি এখানে এক্সটার্নাল যে ইএমএফটা দিব সেটা যদি আমার অ্যাপ্লাইড যে ইএমএফ আছে যদি ওইটা বেশি দিতে না পারি, তাহলে সেটা হবে ইরিভার্সিবল সেল। দেখো ডেফিনিশন, whose cell reactions cannot be get reversed when an external EMF greater than its capacity is applied. যদি এটা সেটা দিতে না পারি তখন সেটাকে বলে আমরা ইরিভার্সিবল, যেমন এইটার ক্ষেত্রে দেখ, জিঙ্ক আর সিলভারের ক্ষেত্রে। এই হচ্ছে তোমার রিভার্সিবল সেলের ডেফিনিশন। আর কন্ডাক্টরটা পড়াইছি। তারপর হচ্ছে মেইন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ডু মিন বাই ট্রান্সপোর্ট নাম্বার। এটা পিছনে নিচে যাচ্ছি, নিচে আছে, উপরেরটা দেখবা না। এই যে হোয়াট ডু মিন বাই ট্রান্সপোর্ট নাম্বার, the fraction of the total current carried by cation or anion is called transport number or Hitof's number. দেখে অনেক সময় হিটক্স নাম্বার কাকে বলে আসতে পারে, সেম জিনিস কিন্তু। অর্থাৎ আমি যে ইলেকট্রোলাইটটা নিলাম, মনে করো 5 মল ইলেকট্রোলাইট নিলাম, এখন ওখান থেকে যে পরিমাণ সে ইলেকট্রোলাইট ডিসোসিয়েট ইনটু ক্যাটায়ন বা অ্যানায়ন হলো, তাহলে টোটালটাকে যে পরিমাণ আয়নাইজড হলো সেটাকে ডিভাইড করলে টোটালটা দিয়ে সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। এই দেখো নিচে দেখো ট্রান্সপোর্ট নাম্বার, ট্রান্সপোর্ট নাম্বার বিএস হচ্ছে স্পিড অফ দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন, অর্থাৎ কি পরিমাণ ক্যাটায়ন স্পিডে ক্যাটায়ন হলো, কি পরিমাণ বা অ্যানায়ন তৈরি করলো স্পিডের উপর, তার অর্থাৎ ভেলোসিটির উপর ডিপেন্ড করবে সেটা, সেটাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে দেখো ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য ক্যাটায়ন ইজ ইকুয়াল টু হচ্ছে এটা হবে ইউ প্লাস ডিভাইড বাই ইউ প্লাস প্লাস ইউ মাইনাস, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের টোটাল স্পিড আর ইউ প্লাস হচ্ছে ক্যাটায়নের স্পিড, টোটালটা দিয়ে ক্যাটায়নের স্পিডকে ডিভাইড করলে সেটাই হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য ক্যাটায়ন। কিভাবে অ্যানায়নেরটা, এখন এই দুইটার যোগফল অলওয়েজ হবে কত, 1। 1 কে আমরা লিখি কিভাবে, ক্যাটায়নকে টি প্লাস দিয়ে লেখা হয় আর অ্যানায়নকে টি মাইনাস দিয়ে লেখা হয়, এই হচ্ছে তোমার সেটা, এবং দুইটার যোগফল হচ্ছে 1।
এখানে আরেকটা জিনিস আছে দেখো, স্পিড রেশিও, যেটাকে আর দিয়ে ডিনোট করে। স্পিড রেশিওটা হচ্ছে ক্যাটায়ন স্পিড ডিভাইডেড বাই অ্যানায়ন স্পিড, এই দুটার রেশিওটাকে বলা হচ্ছে স্পিড রেশিও। দেখো ওখানে কিভাবে করছে, টি প্লাস ডিভাইড বাই টি মাইনাস, এবং টি মাইনাসের জায়গায় দেখো 1 - টি প্লাস লিখলো। হ্যাঁ, স্পিড ক্যালকুলেট করা যায়। এই যে এটা তোমার স্পিড, আমি একটু একটু করে দেখাবো, স্পিড ক্যালকুলেট করা যায়। এই দেখো এটা আসো, দ্য স্পিড রেশিও অফ দ্য এক্সাম্পল প্রবলেম, পড়েন কিন্তু, speed ratio of silver and nitrate ions in a solution of a silver nitrate electrolyte between silver electrode, silver electrode কে যাবে, সিলভার ইলেকট্রোডে যায় কে, নাইট্রেট আয়ন যাবে। তাহলে তার হচ্ছে কত, 0.916। ফাইন্ড দ্য ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য টু আয়ন। তাহলে আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, স্পিড রেশিও ফর্মুলাটা। স্পিড রেশিও টি মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস আর, যেটা হচ্ছে নাইট্রেট আয়ন, এটা হচ্ছে 0.916 হচ্ছে স্পিড রেশিও। এই স্পিড রেশিও হচ্ছে সিলভার আর নাইট্রেটের স্পিড রেশিও হচ্ছে 0.916। তাহলে যেহেতু নাইট্রেট, সিলভার ইলেকট্রোডে নাইট্রেট গেল, তাহলে নাইট্রেট আয়নের ট্রান্সপোর্ট নাম্বারটা বের হবে 1/1 প্লাস 0.916। তাহলে আমি 0.521 পেলাম কার, নাইট্রেট আয়নের ট্রান্সপোর্ট নাম্বার। তাহলে সিলভারের নাইট্রেট ট্রান্সপোর্ট নাম্বার কিভাবে বের করি, যেহেতু টোটাল আমরা জানি 1 থেকে 0.521 মাইনাস করলেই সিলভারের ট্রান্সপোর্ট নাম্বারটা পেয়ে যাবো। আর ট্রান্সপোর্ট নাম্বার ডিটারমিনেশন দুইটা মেথড, একটা হচ্ছে হিটলক্স মেথড আর একটা হচ্ছে মুভিং বাউন্ডারি মেথড। আমরা মুভিং বাউন্ডারি মেথডটা পড়াবো, এখানে নাই, এটা আমি তোমাদেরকে আরেকটা শিট দেবো। এই হচ্ছে তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মুভিং বাউন্ডারি মেথড ডিটারমিনেশন, আর একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, সরি, ট্রান্সপোর্ট নাম্বারটা কিছু কিছুর উপরে এফেক্ট করে, তাদের এফেক্টস অফ ট্রান্সপোর্ট নাম্বার, এই দুইটা জিনিস আছে। এটা আমি দিয়ে দিব শিটটা। এখন তোমাদের সাথে আমি একটু কথা বলি, তোমাদের পরীক্ষা কখন? 21 তারিখ থেকে তো লেখা আছে স্যার। তোমরা কে কে আসলে একটু দেখতেছি। যদি 21 তারিখ হয়, তাহলে আমার 7 তারিখ আমার একটা কনফারেন্স আছে তোমাদের। তাহলে ওই 7 তারিখটা ওইটা আমি ফ্রাইডেতে অথবা থার্সডেতে অনলাইনে নিয়ে নিব। 14 তারিখ একটা অফলাইন ক্লাস নিব, সেটা হচ্ছে যে তোমাদের এই ইলেকট্রোকেমিস্ট্রি বা এরপরে চাপটা যেটা অ্যাডজর্পশনে কিছু করাবো, আর রিভিউ নিব একটা, কি কি আসতে পারে, কি কিছু ইম্পর্টেন্ট তোমাদেরকে বলবো। ঠিক আছে? ওকে স্যার। ইয়ার, তোমরা ঠিক আছে তো? আর তোমরা আজকে যেটা পড়ালাম সেটা ঠিক মতো বুঝতে পারো সেটা বলো, আর যদি নাই বুঝে থাকো আমার গ্রুপে আমাকে কোশ্চেন করবে, আমি সেগুলোর আনসার দিব। ওকে? কোনো ইয়া করবো না, হেজিটেট করবে না। আর নাহলে আমাকে আমাকে ক্লাস যেদিন নিব সেদিন আমার থেকে ক্লিয়ার করে নিবে। আমি চাই তারপর তোমার যেন কোনো প্রবলেমে না পড়ো, ফেস না করো। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো কখন দিবেন? অ্যাসাইনমেন্টের নাম্বার দিব। হ্যাঁ স্যার, দিলে ভালো হয় স্যার, গ্রুপে আচ্ছা, দিয়ে দিলে ভালো হয় স্যার। পরে স্যার কিন্তু আমি গ্রুপে মার্কসটা দিয়ে দিলে ভালো হবে। বুঝি নাই। গ্রুপের মধ্যে মার্কসটা দিয়ে দিলে ভালো হবে অ্যাসাইনমেন্টে। ওকে, কিন্তু পরে কিন্তু আমি আর নাম্বার চেঞ্জ করবো না, যেহেতু নাম্বার দিয়ে ফেলবো। স্যার তাহলে স্যার এই আগামী 7 তারিখ অফলাইনে ক্লাস হবে না? অফলাইনে না, আমি 7 তারিখের পরিবর্তে আমার কনফারেন্স আছে তো দিন, সারাদিন হ্যাঁ ব্যস্ত স্যার। থাকবো। রাত্রে মানে কতক্ষণ ফ্রি হয় ঠিক নেই, সেই জন্য